তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন। হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে দৃশ্যটা আপনারা দেখলেন, সেই দৃশ্যে যে মানুষটি কথা বলছেন, সেই মানুষটি হচ্ছেন ডাক্তার অপূর্ব বিশ্বাস, যিনি আরজি করে মৃতা কন্যা, মৃতা ডাক্তার, তার দেহ পোস্টমর্টেম করেছিলেন 9 তারিখ অনেক রাতের দিকে, সন্ধ্যের দিকে। সেই ডাক্তার অপূর্ব বিশ্বাস যখন সিবিআই অফিস থেকে বেরিয়ে আসছেন, সেই সময় সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে যে কথাটা বললেন, সেই দিয়েই আজকে এই প্রতিবেদন শুরু করলাম। তিনি কি বলেছেন আপনারা শুনেছেন, যে সেই দিনই পোস্টমর্টম করানোর জন্য যিনি জোর দিয়েছেন, তিনি হচ্ছেন একজন এক্স কাউন্সিলর। তিনি হচ্ছেন ওই মৃতা ডাক্তার কন্যার পাড়াতুতো কাকা। প্রথমে বলেছেন রিলেটিভ, পরবর্তীকালে বললেন যে না, তার খুব ক্লোজ লোক, কিন্তু তিনি একজন প্রাক্তন কাউন্সিলর, এক্স কাউন্সিলর। এবং তিনি বলেছেন যে রক্ত গঙ্গা বয়ে যাবে যদি আজকেই আপনারা পোস্টমর্টমটা না করেন। এখানেই লুকিয়ে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। আমি কেন বলছি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করব। যে দেখুন, যে এলাকার ডাক্তার কন্যা বাস করতেন, আমি যেখানে থাকি তার খুব কাছাকাছি। এবং এই এক্স কাউন্সিলর যার কথা বলছেন এই ডাক্তার অপূর্ব বিশ্বাস, সেই এক্স কাউন্সিলরকে আমিও ব্যক্তিগতভাবে চিনি। তার একটা অন্য প্রেক্ষাপট আছে, আমি সেটা একটুখানি ছোট্ট করে ব্যাখ্যা করে নেব। যে দেখুন, 1998 থেকে 2018 সাল পর্যন্ত এই পানিহাটি পৌরসভা, যে অঞ্চলে মৃতা ডাক্তার কন্যার বাস, সেই পানিহাটি পৌরসভার আমি নিজেও ব্যক্তিগতভাবে কাউন্সিলর ছিলাম। 4 বারে নির্বাচিত কাউন্সিলর ছিলাম। তার মধ্যে এই এক্স কাউন্সিলর যার কথা বলছিলেন, তিনিও 5 বছরের টার্মে নির্বাচিত ছিলেন। একসময় বাম কাউন্সিলর, তখন বামপন্থী কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত ছিলেন। পরবর্তীকালে যখন 2021 আসে, তখন তিনি দলবদল করেন এবং তৃণমূলে চলে যান। এবং তৃণমূলের এই অঞ্চলে যিনি সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি, তাঁর ছায়াসঙ্গী হয়ে যান। সেদিনকে যখন ডাক্তার কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তীকালে এই এক্স কাউন্সিলরের ভূমিকাটা কী ছিল, আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করিনি। আমি ব্যক্তিগতভাবে এক্স কাউন্সিলরের নামটা বলছি না, কারণ একটা তদন্ত চলছে, সেই তদন্তর মধ্যে তার নামটা উচ্চারণ করা উচিত না। কিন্তু সেই এক্স কাউন্সিলর স্পটে পৌঁছে যান এবং তার কী ভূমিকা ছিল, যা সংবাদ মাধ্যমে রিপোর্টটা পেয়েছি, এই এক্স কাউন্সিলর খুব দ্রুত পরিবারের খুব নিকটজন সেজে সেখানে এই পরিবার যে অভিযোগটা, লিখিত অভিযোগটা টালা থানায় ওসিকে বসে দিয়েছিলেন, সেইখানে সে ড্রাফটিংটা এই এক্স কাউন্সিলর করেছিলেন। হাতে লেখাটি এই এক্স কাউন্সিলরের। দ্বিতীয়ত হচ্ছে, সেই সময় যখন তার দেহ নিয়ে পুলিশ প্র্যাকটিক্যালি দৌড়ে চলে আসার চেষ্টা করছে সোদপুরে, সেই সময় এই এক্স কাউন্সিলর তখন মৃতার বাবা মা বসে রয়েছেন, এবং সেখানে তিনি একটা অভিযোগপত্র মৃতার বাবা মার হয়ে লিখছিলেন। সংবাদ মাধ্যমে আমরাই দেখেছি যে মৃতা ডাক্তার কন্যার তার বন্ধু একজন আইনজীবীকে নিয়ে গেছেন, সেই আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি। এই ব্যক্তিটি এক্স কাউন্সিলর, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ প্রভাবশালী পানিহাটি, তার ছায়াসঙ্গী, তিনি অভিযোগপত্রটা লেখেন। এবং সেই অভিযোগপত্রে লেখা হয় যে সিপি আমাদের অ্যাসিওরেন্স দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাসিওরেন্স দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের অপরাধীরা শাস্তি পাবে, তার প্রেক্ষিতে আপনি আমাদের অভিযোগটা গ্রহণ করুন। অর্থাৎ একজন রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে অভিযোগটা লেখানো হয়েছিল, সেখানে কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি, টালা থানাতে বসে। এটা খুব ইন্টারেস্টিং একটা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে আমার মনে হয়েছে বলে বলছি। যে দেখুন, এই রাজনৈতিক ব্যক্তিকে ব্যবহার করা হলো। এই রাজনৈতিক ব্যক্তি গিয়েছিলেন কীভাবে, আমি যা শুনেছি, সংবাদ মাধ্যমে শুনেছি, যে তিনি টেলিফোন পান এবং দ্রুত তিনি তার মোটরসাইকেল নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছে যান এবং সেইখান থেকে দায়িত্বটা নিয়ে নেন। এবং তার পরবর্তীকালে তার অভিযোগপত্রটা লেখানো, তার বডি আসার পেছনে বাইকে করে তিনি আসেন এবং তার বাবা মার সঙ্গে সম্ভবত আসেন, এবং শেষ পর্যন্ত বাড়িতে আসেন। বাড়ি থেকে শেষ পর্যন্ত বডিটা যখন শ্মশানঘাটে, পানিহাটি শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে দাহ করার সময় যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটে এই এক্স কাউন্সিলরের সই আছে। তাহলে কি দাঁড়ালো? প্রথমত, এই ডাক্তার কন্যা মৃত্যুর পর অভিযোগটা, লিখিত অভিযোগটা, বয়ানটা এই রাজনৈতিক ব্যক্তি, অর্থাৎ এই এক্স কাউন্সিলর বা এই কাকুর করা। ডাক্তার অপূর্ব বিশ্বাস যাকে বলছেন, যে তার কাকু পরিচয় দিয়েছিলেন, এবং তিনি ওখানকার এক্স কাউন্সিলর। এই এক্স কাউন্সিলরই আমি চিনতে পারলাম লোকটিকে, কেন দীর্ঘদিন পৌর বোর্ডের ভেতরে আমি খুব কাছাকাছি, আমি যেখানে বসতাম, আমার প্রায় 5-6টা সিট পাশে তিনি বসতেন, ফলে আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে। তো এই মানুষটাকে ব্যবহার করা হয় কি, অভিযোগপত্রটা লেখানোর ক্ষেত্রে এই মানুষটাকে ব্যবহার করা হয় কীভাবে, টালা থানা থেকে নিয়ে আসার
বডি নিয়ে আসার ক্ষেত্রে এই মানুষটাকে ব্যবহার করা হয় কীভাবে? সরাসরি পানিহাটি মহাশ্মশানে সেখানে তাকে দাহ করার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লেখা এবং তারপর সেখানে তার সই করা পরিবারের লোক হিসেবে, কিন্তু তিনি পরিবারের আত্মীয় নন, এটা স্পষ্টত বলা দরকার, সেটা সবাই জানেন, আমরাও জানি। এখন পারিবারিক বন্ধু হিসেবে প্রাক্তন কাউন্সিলর হতেই পারেন, পারিবারিক বন্ধু হিসেবে থাকতে পারেন, কিন্তু তিনি রক্তগঙ্গা শব্দটা ব্যবহার করলেন কেন? কী কারণে ব্যবহার করলেন? এখানেই লুকিয়ে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। এই কাকু, আমরা হেডলাইন লিখেছি রোমহর্ষক তথ্য, কিন্তু এই কাকু হচ্ছেন মমতার। আমি কেন বলছি আপনাদের একটু ব্যাখ্যা করে দিই। এই এক্স কাউন্সিলর এবং মানে তিনি হচ্ছেন কাকু সেজে গিয়েছেন বাংলা রাজনীতিতে, এখন কাকুদের তো প্রচুর ছড়াছড়ি, ইনিও একজন কাকু। এবং এই কাকু ওই ডাক্তার অপূর্ব বিশ্বাসকে গিয়ে বলেন আজকেই আপনাকে পোস্টমর্টমটা করতে হবে, চাপ দেন এবং আজকেই করতে হবে, না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এই ভয় দেখানোর কারণটা কী ছিল? কে রক্তগঙ্গা বহত? কিসের জন্য? কেন মৃতা ডাক্তার কন্যার বাবা মতো রক্তগঙ্গা বহত না, কেন তার সঙ্গে তো প্রচুর লোকজন নিয়ে যাননি। মৃতার ডাক্তার আমরা জেনেছি ডাক্তার কন্যার বাবা মা গিয়েছিলেন, আর তার বোধহয় দু একজন রিলেটিভ গিয়েছিলেন, এবং ওই মৃতা ডাক্তার কন্যার বন্ধু এবং তার বন্ধুর বাবা মা গিয়েছিলেন। এই কয়েকজন মিলে তার রক্তগঙ্গা বহাতে পারবেন না। তাহলে রক্তগঙ্গা বহানোর প্রশ্নটা কী আসছে? কে রক্তগঙ্গা বহাবে? তাহলে এই 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 প্রাক্তন এক্স কাউন্সিলর কিংবা কাকু তিনি রক্তগঙ্গা বয়ে যাবে এই কথাটা বললেন কেন? এটাই তো প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে উত্তর। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ ছিল এনি কজ পোস্টমর্টমটা করাও, বডিটা বাড়িতে পৌঁছাও এবং সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বডিটা দাহ করো। মৃতা ডাক্তার কন্যার বাবা বলেছেন, বারবার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, 300-400 পুলিশ টালা থানায় আমাদের ঘিরে থেকেছে, 300-400 পুলিশ পানিহাটি সোদপুরের বাড়িতে আমাদের ঘিরে থেকেছে। আমরা অসহায় হয়ে থেকেছি, বিপর্যস্ত হয়ে থেকেছি, আমরা বডিটা প্রিজার্ভ করতে চেয়েছিলাম, বডিটা প্রিজার্ভ করতে পারিনি। এবং তারপর বলেছেন যে দোতলার ঘরে নিয়ে গিয়ে মৃতা কন্যার দেহটা রাখা হয়েছে, পাশের করিডোরে নিয়ে গিয়ে আমাকে স্টার লাগানো একজন পুলিশ অফিসার, পরে চিনেছি ডিসি নর্থ, তিনি কিছু টাকার অফার করেছেন, আপনি কাউকে কিছু কথা বলা দরকার নেই, এই টাকাটা আপনি রাখুন। এর মধ্যে তো লুকিয়েছিল উত্তর। এই এক্স কাউন্সিলর এবং কাকু, এই যুবকটিকে আমি চিনি, মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি তার ব্যাপারে আর একটু কিছু কথা বলবো, সেটা পরে আসছি। কিন্তু আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন পুরো এপিসোডটার মধ্যে এই পরিবারটির আত্মীয় সেজে, প্রায় আত্মীয় সম সেজে সেইখানে গিয়ে ডাক্তার অপূর্ব বিশ্বাসকে চাপ দিচ্ছেন আজকেই করতে হবে, এখনই পোস্টমর্টম করতে হবে, এবং যদি না হয় রক্তগঙ্গা বয়ে যাবে। ফলত তিনি ভয় পেয়েছেন। ডাক্তার অপূর্ব বিশ্বাস যখন সিবিআই অফিস থেকে বেরিয়ে এসছেন, সেই ভিডিওটা আপনাদের পুরো ভিডিওটা শেষকালে দেখাবো, যেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে প্রেশার ছিল, সারা মারাত্মকভাবে প্রেশার ছিল। এবং ডাক্তার অপূর্ব বিশ্বাস যখন সিবিআই অফিস থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, তার মানে সিবিআই অফিসেও গিয়ে স্পষ্টত এই কথাগুলো তিনি বলেছেন। এবং সিবিআইও পোস্টমর্টম চ্যাপ্টারটায় খুব গভীরভাবে ঢুকে পড়েছে ব্যাপারটা। এটা আরও তার প্রমাণ, তার কারণ পোস্টমর্টম যিনি করেছেন সেই ডাক্তারবাবুকে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে এবং সন্ধ্যের অন্ধকারে তিনি বেরিয়েছেন। ফলত স্পষ্টতই বোঝা যায় তিনি কনফেস করেছেন, সিবিআই অফিসে কনফেস করেছেন, বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে সেটাই বলে গাড়িতে উঠে গেলেন। সেই দৃশ্যটা আরেকবার আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা আমার হাতে আছে, আমি আপনাদের দেখাবো। ফলত ডাক্তার বিশ্বাস কিন্তু যথাযথ কাজ করেছেন, এবং ডাক্তার বিশ্বাস মিথ্যা কথা বলেছেন অন্তত ভিডিওটা দেখে বোঝা গেল না। তার কোনো প্রমাণ হয়, কিন্তু তার স্বার্থটা কী হবে? তিনি যা সত্যি সেটা হয়তো বলেছেন। এইবার প্রশ্ন হচ্ছে সিবিআই কীভাবে তদন্ত করবে? ওই এক্স কাউন্সিলর তথা কাকুকে কি ডাকবে? নিশ্চিতভাবে ডাকা উচিত। তিনি অস্বীকার করবেন, না আমি এসব কিছু বলিনি। তখন মুখোমুখি বসাতে হবে, ডাক্তার অপূর্ব বিশ্বাস একদিকে বসবেন, একদিকে এই এক্স কাউন্সিলর তথা কাকু বসবেন, এবং সরাসরি তাকে জিজ্ঞেস করা হবে যে আপনি এটা ডাক্তার অপূর্ব বিশ্বাসকে বলেছেন। তিনি স্বীকার করলে ভালো, যদি স্বীকার না করেন তাহলে সিবিআই তার ব্যবস্থা নেবে, আর যদি স্বীকার করেন তাহলে বলুন কেন বলেছি। এই কেন বলার এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকবে উত্তর। তিনি তাকে বলতে হবে যে আজ আস্ক টু ডু দ্য জব, আমাকে অ্যাট এনি কস্ট পোস্টমর্টমটা করাতে চাপ দেওয়া হয়েছিল। কে চাপ দিয়েছিল? পানিহাটি যিনি সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিকভাবে সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি, তিনি নিশ্চিত নির্দেশ দিয়েছিলেন। তিনি যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তাঁকে কে নির্দেশ দিয়েছিলেন? একজন রাজনৈতিক ব্যক্তিকে তো হায়ারার্কি থাকে না, মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিকে, স্থানীয় বিধায়ককে নির্দেশ দিয়েছেন, স্থানীয় বিধায়কের ছায়াসঙ্গী এই প্রাক্তন কাউন্সিলর তাকে নির্দেশ দিয়েছেন। এটাই তো স্বাভাবিক ক্রোনোলজি হতে পারে, এবং সেটাই হয়েছে, সেটাই স্বাভাবিক। একটু ভালো করে ভেবে দেখুন, গভীরতা দিয়ে ভেবে দেখুন।
পরিষ্কার পোস্টমর্টেমের ডাক্তারবাবুকে চাপ দেওয়া এবং রক্তগঙ্গা বয়ে গেলে যে কোনো ডাক্তারবাবু, আপনি যে কোনো সাধারণ মানুষকে যদি কেউ চাপ দেয় যে আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু রক্তগঙ্গা বয়ে যাবে, যদি কোনো তথাকথিত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বলেন, তখন যে কোনো মানুষ ভয় পাবে। একজন ডাক্তার তো ভয় পাবেনি, তার কারণ তখন একটু ভালো করে খেয়াল করতেন ওই হসপিটালে তখন সিপি, তার কিছুক্ষণ আগে সিপি ছিলেন, ওই হসপিটালে মুরলি ছিলেন, গোয়েন্দা প্রধান যিনি, তিনি লালবাজার তিনি বসছিলেন, তারা দীর্ঘক্ষণ ধরে ছিলেন, টিভিতে ফ্ল্যাশ করছিল, রাজনৈতিক ব্যক্তিরা পৌঁছে যাচ্ছিলেন, সারা আরজিকর ঘিরে তখন প্রচুর মানুষের ভিড় এই ঘটনাটাকে কেন্দ্র করে, সমস্ত ডাক্তাররা জড়ো হয়ে গেছে। সেই সময় একজন ডাক্তারবাবু যখন শোনেন কানের কাছে যে আজকেই পোস্টমর্টম করতে হবে এবং আজকে যদি আপনি পোস্টমর্টম না করেন তাহলে কিন্তু রক্তগঙ্গা বয়ে যাবে, তখন যে কোনো ডাক্তারবাবুর কাছে তখন সেটা প্রায়োরিটি হয়ে পড়ে, সেটা প্রেশার, সেটা ভয় দেখানো, এবং বুঝতে পারেন ভেতরে কোনো ঘটনা আছে। ফলত তিনি কাগজ আসতে দেরি হচ্ছিল এবং কাগজ যখন এসে পৌঁছলো তিনি পোস্টমর্টম করলেন, বডিটা রিলিজ করে দিলেন এবং সেই বডি নিয়ে দৌড়ন হলো পানিহাটি, এবং সেখান থেকে বডি নিয়ে পানিহাটি শ্মশান এবং ঝাড়গ্রামে ভদ্রমহিলার কাছে খবর চলে গেল যে দেহ নিঃশেষিত, অর্থাৎ দ্বিতীয়বার পোস্টমর্টম করার জায়গা থাকলো না। আচ্ছা, এই ঘটনাটার পর কি মনে হয় আর কিছু বোঝার বা বলার বাকি থাকে? দেখুন, প্লেস অফ অকারেন্স নষ্ট করা হয়েছে, শয়ে শয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, 14 তারিখ পর্যন্ত প্লেস অফ অকারেন্সকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, বাড়িতে গিয়ে টাকার অফার করা হয়েছে, এই সমস্ত কিছু যদি পরপর সাজানো যায়, এখানেই তো লুকিয়ে রয়েছে সমস্ত কিছু উত্তর। কিন্তু এই তথ্যটা জানা ছিল না যে পোস্টমর্টমের ডাক্তারকে গিয়ে তথাকথিত কাকু বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, এই বলার মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর। কিন্তু এই কাকুটিকে আমি শেষ করবো এই প্রতিবেদন এই জায়গাটাতে, সেই কাকুটি অন্য কেউ না, কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আবার বলছি তার নাম আমি বলছি না কারণ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সবাই চেনেন, সোশ্যাল মিডিয়াতে তার ছবিও ঘুরছে, ডেথ সার্টিফিকেটে তিনি সই করেছেন, 2 কাকুর ডেথ সার্টিফিকেটের নাম আছে, এক কাকু এই, আরেকজন কাকু, মানে একজন প্রাক্তন কাউন্সিলর, একজন বর্তমান কাউন্সিলর। একজন প্রাক্তন কাউন্সিলর তিনি কাকু, তিনি বলেছেন রক্তগঙ্গা বয়ে যাবে, তিনি 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 ওই অভিযোগপত্রটা লিখেছেন এবং তিনি ডেথ সার্টিফিকেট শেষ পর্যন্ত গিয়ে শ্মশানের সার্টিফিকেটে সই করেছেন। আরেকজন কাকু তিনি আবার বর্তমান সিআইসি, চেয়ারম্যান ইন কাউন্সিল। একজন বর্তমান কাউন্সিলর, একজন প্রাক্তন কাউন্সিলর। একজন বর্তমান কাউন্সিলর তিনি আবার চেয়ারম্যান ইন কাউন্সিল, আর যিনি এক্স কাউন্সিলর তিনি এক সময় বামপন্থী কাউন্সিলর ছিলেন, 2021-এর পর পালাবদল করেন, তৃণমূলে যান, এখন তৃণমূলের সর্বোচ্চ প্রভাবশালী তিনি হচ্ছেন লেফটেন্যান্ট, খুব ছায়ার সঙ্গে। ফলত এবার সিবিআইয়ের দরকার যে এই প্রাক্তন কাকু, প্রাক্তন কাউন্সিলরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। নিশ্চিতভাবে সিবিআই তার প্রসেস সাজাবে, আমি জানি না কী করবেন, কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হি হ্যাজ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন। এটা ভাবার কোনো কারণ নেই, এই প্রাক্তন কাকু সবটাই নিজে সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে কলকাতার সিপি বসে, যেখানে কলকাতার গোয়েন্দা প্রধান বসে, যেখানে একাধিক বিধায়ক বসে, যেখানে ঘন ঘন রাজ্যের মুখ্যমন্ত্রী সিপির ফোন দিয়ে ওই মৃতাকন্যার বাবার সঙ্গে কথা বলছেন, সেখানে ভাবার কোনো কারণ নেই যে ওই পানিহাটি থেকে একজন প্রাক্তন কাউন্সিলর গিয়ে তিনি রক্তগঙ্গার কথাটা বলছেন স্বতঃপ্রণোদিত হয়ে, তিনি অভিযোগপত্রে লিখছেন সিপি আমাকে কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, নিশ্চিতভাবে তাকে কেউ নির্দেশ দিয়েছেন, আর নির্দেশ না দিলে তিনি এই কাজটি করতে পারেন না, এটাই স্বাভাবিক। ফলত সেই কাকুকে এবার বলতে হবে যে তাকে কে নির্দেশ দিয়েছিল, নয় তাঁর রাজনৈতিক প্রভু নির্দেশ দিয়েছিল, নয় পুলিশের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দিয়েছেন, হি হ্যাড টু কনফেস। আর যদি কনফেস না করেন তাহলে সন্দীপ ঘোষের অবস্থা তার হবে, সেটাই তো স্বাভাবিক। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটনা কিন্তু পরম্পরায় পরিষ্কার হচ্ছে, চেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিনীত গোয়েল, বিধায়ক, এই 2 কাকুর, তার এক কাকু সরাসরি অভিযোগপত্র লিখছেন এবং তিনি আবার পোস্টমর্টমের ডাক্তারবাবুকে গিয়ে বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, তিনি গিয়ে আবার শ্মশানঘাটে গিয়ে সই করছেন। তো তথ্য প্রমাণের থেকে আর কিছু বলার কিছু নয়, মানে এটা হচ্ছে ক্রোনোলজিটা সাজানোর জন্য আর কোনো নতুন অতিরিক্ত তথ্যের দরকার নেই, এনাফ ইজ এনাফ, মানে এটাই বোধহয় অনেক যথেষ্ট। দেখুন, এভিডেন্স লোপাট করা, তথ্য লোপাট করা তো একটা দিক, কিন্তু যারা অপারেট করেছে, সেই অপারেশন পার্টে যারা ছিলেন, সেই তালিকাটা তো ক্লিয়ার হয়ে গেল। ডাক্তার অপূর্ব বিশ্বাসের কনফেশন আমি স্যালুট করবো, ডাক্তার বিশ্বাসকে এতদিন বলেনি, কিন্তু ঠিক সময় সিবিআইকে বলে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঝেড়ে কেসে দিয়ে বাড়ির পথে রওনা দিলেন। এবার দি বল ইজ ইন দ্য কোর্ট অফ সিবিআই, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় পৌঁছয়। আমি শুধু বলবো যে এই কাকু কীর্তিমান কাকু, আমি চিনি, অনেক দিন ধরেছি। সামনে একটা সোশ্যাল ওয়ার্কার ভূমিকা তিনি রাখেন এবং আরেকজন কাকু যিনি সিআইসি, তিনিও একজন তথাকথিত সমাজবন্ধু হিসেবে পরিচিতি রাখেন, তৃণমূল করতে গেলে সেগুলো রাখতে হয়।
কিন্তু আদতে এই অপারেশনসটা তারা চালিয়েছে। দেখুন, দুজন কাউন্সিলরের ইনভলভমেন্ট আছে পুরো ব্যাপারটায়। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি পানিহাটি, তার ইনভলভমেন্ট আছে পুরো ব্যাপারটা। এই ডেড বডি ছিনতাই করে নিয়ে আসা, জোর করে পোস্টমর্টম করানোর মধ্যেও যে তারা ঢুকেছেন, পুলিশ ঢুকেছে কিনা জানি না, কিন্তু তারাও ঢুকেছে, সেটা একটা অপূর্ব বিশ্বাসের কনফেশনে আমরা বুঝতে পারলাম। এই দুই কাউন্সিলের মধ্যে একজন প্রাক্তন, একজন বর্তমান, তাদের নামও ওই শ্মশানঘাটের ডেথ সার্টিফিকেটের মধ্যে রয়েছে। তাহলে এই ডাক্তার অপূর্ব বিশ্বাসের কথা অনুযায়ী প্রাক্তন কাউন্সিলর কথাটা যখন ব্যবহার করেছেন, দ্য পার্সন হ্যাজ বিন আইডেন্টিফাইড, এবং সিবিআই নিশ্চিতভাবে তাকে ডেকেছেন বা ডাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়। কিন্তু রোমহর্ষক তথ্য, মানে আমি এইটা বলছি এই কারণে, এই মমতার চেন একদম পরিষ্কার স্ট্রেট চেন। দ্য ইনস্ট্রাকশন কেম ফ্রম ঝাড়গ্রাম টু সিপি অ্যান্ড দ্য লোকাল পলিটিক্যাল লিডার্স যে ইমিডিয়েটলি বডি রাশ করে নিয়ে যাও, যার জন্য দেখুন আরজিকর মেডিকেল কলেজের হসপিটালের পেছনে গেট দিয়ে ডেড বডি বার করা হয়েছে। বাবা মাকে বসিয়ে রেখে বাবা মার সম্মতি না নিয়ে ডেড বডি নিয়ে সোদপুরে পৌঁছে দেওয়া হয়েছে, এবং তারপরে তার বাবা মাকে সঙ্গে নিয়ে ওই চেয়ারম্যান ইন কাউন্সিল সিআইসি, তিনিও আরেক কাকু, তিনি বাবা মাকে সঙ্গে করে নিয়ে সোদপুরে গেছেন, এবং দুই কাউন্সিলর এবং আরও একাধিক কাউন্সিলর সবাই মিলে সেখানে জড়ো হয়েছেন। ডেড বডি নিয়ে শেষ পর্যন্ত মহাশ্মশানে পৌঁছে সেটা দাহ করা হয়েছে, ডেথ সার্টিফিকেটে সই করেছেন, করে তারপর বাবা মাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে আর বোঝার কিছু বাকি থাকে? আমি বলবো আরজিকর কাণ্ডে কিন্তু গতকাল ডাক্তার অপূর্ব বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করলেন। এবার সিবিআই বাকিটা ইনভেস্টিগেট করে দেখুক যে যারা জোর করে বডি দাহ করেছে, যারা জোর করে ডেড বডি নিয়ে এসছে, তারাই আবার পোস্টমর্টমে গিয়ে ডাক্তারবাবুকে ভয় দেখিয়েছে। ওয়াই শুড নট দে বি অ্যারেস্টেড, এবং তাদের কেন শাস্তি হবে না, সেটাই থাকবে দাবি অন্তত বাংলার মানুষের। এই জড়িয়ে যাবে। তো আপনাদের সাথে কি কথা বলা হয়েছে সিবিআই তরফ থেকে? আচ্ছা, সেদিকে কোনো রকম প্রেশার করা হয়েছিল বডি তাড়াতাড়ি পোস্টমর্টম করানোর জন্য? কোন নথি কি আসতে বলা হয়েছে? আবার কি তলব করা হয়েছে? কোন রকম কি প্রেসার ছিল যে তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য? পোস্টমর্টম করবার জন্য তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছে। ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার কাকে বাড়ির বলেছিলেন? আমাকে বলেছিলেন, মানে ওনার রিলেটিভ একজন কেউ, ওনার relative নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ। বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানে? ওনাদের বাড়ির। ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ।